আধুনিক ভারতের ইতিহাসের আজকের প্রথম ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে ভারতে ইউরোপিয়ানদের আগমন। অর্থাৎ এই অংশ থেকে আমরা বুঝতে পারবো যে মধ্যযুগীয় যে সুলতানি শাসন ভারতে চলছিল তার সঙ্গে সমান্তরালভাবে ইউরোপিয়ানরা কিভাবে ভারতে এলো, তাদের কোন কোন শক্তি ইউরোপিয়ানদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, তারা কিভাবে নিজেদের আধিপত্য কায়েম করতে কারা পারলো, কারা এদেশ ছেড়ে চলে গেল, এটাই হবে এই টপিক। চেষ্টা করব একটা ক্লাসেই সমস্ত অংশটা কমপ্লিট করা, যদি হয় ভালো, না হলে আর একটা ক্লাস লাগবে। হেডিং করো ইউরোপীয় শক্তি, প্রত্যেকে হেডিং করো ইউরোপীয় শক্তি। এটাই কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের প্রথম ক্লাস, তাই যারা প্রথম এটা আলোচনা মানে নোট ডাউন করা শুরু করছো তাদের পক্ষে কিন্তু অনেকটা ইজি হবে জিনিসটা মেনটেন করা। একদম প্রথম ক্লাস, পরের সপ্তাহে আমি একদম অ্যানসিয়েন্টে চলে যাব। তোমরা যেভাবে আগের দিন ডিসকাস করে নিয়েছিলাম, যারা আগের ক্লাসের রেকর্ডিং চাও আমি একটু চেয়ে নিয়ে আমার কাছ থেকে আমি প্রোভাইড করে দেবো। দেখো, ইউরোপীয় শক্তি বলতে আমি কাদের কথা বলবো, কারা ইউরোপীয় হিসাবে ভারতে আসে, মোটামুটি আমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী কারা কারা এসেছিল সেই অনুযায়ী নোট ডাউন করাবো। প্রথমে নোট ডাউন করো পর্তুগিজ। পর্তুগিজ, তোমরা প্রত্যেকেই জানো পর্তুগিজ হিসাবে ভাস্কো ডা গামা ভারতের মাটিতে আসে কত সাল? 1498 সাল, হ্যাঁ কি না? তারপরে তারপরে কে এসছিলেন বা কোন শক্তি এসছিল? নোট ডাউন করে নাও, ইংরেজ। ইংরেজ, তবে সেই সময় ইংরেজের দাপট অতটা হয়নি, কিন্তু এসেছিলেন ইংরেজরা। কত সাল? গুরুত্বপূর্ণ, মনে রাখা প্রয়োজন, 1599 সাল। কে? আমি ইনফরমেশন লেখাবো যখন ইংরেজ করাবো। এরপরে নোট ডাউন করো ওলন্দাজ। আগের দিনই আলোচনা করেছিলাম ওলন্দাজ বলতে কোন দেশের নাগরিকদের ওলন্দাজ বলা হয়। ওলন্দাজ যাকে আমরা ডাচ বলি, নেদারল্যান্ড, একদমই তাই। কত সালে? 1602 সাল। তারপর নোট ডাউন করো দিনেমার। দিনেমার, দিনেমার বলতে দিনেমার বলতে আমরা কাকে বুঝি? দিনেমার বলতে ডেনমার্ক অধিবাসী। ডেনমার্কের লোকের, আবার ড্যানিশ বলা হয়। কত সাল? 1616 সাল। ওকে, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো ফরাসি। এই ফরাসিদের আগমন কাল সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের প্রামাণ্য তথ্যে একটু ডাউট আছে বা ডাউট থাকে বলেই মনে করা হয়। তবে এটা হচ্ছে বলা যায় যে 1668 সাল। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সটা সালের বুঝতে পারলে, তাহলে কিভাবে ভাস্কো ডা গামা যখন প্রথম পর্তুগিজ হিসাবে ভারতে আসে এবং ভারতে আসার ওয়েটা চালু মানে ইউরোপিয়ানদের কাছে একটা পরিচয় দেয়, তারপরে ইউরোপীয়রা কিন্তু সেই পথ ধরে আস্তে 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 ভারতে আসে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা পড়বো কিভাবে? আমরা পর্তুগিজ সম্পর্কে পড়বো ডিটেলসে। ইংরেজ নিয়ে তো চলবেই, তবে ইংরেজের প্রথম ব্যাপারটা জানা প্রয়োজন। ওলন্দাজের ছোট্ট টপিক পড়ে নেবো, দিনেমারের ছোট্ট, ফরাসিদের সঙ্গেও যে কিভাবে ফরাসি কোথায় কোথায় দখল করেছিল, কোথায় কোথায় কি কি ব্যাপার শুরু হয়, সেটা নিয়ে আলোচনা করব। এর সঙ্গে যেটা আলোচনা হবে, ইংরেজদের সঙ্গে একমাত্র ইউরোপীয় শক্তি হিসাবে ফরাসিদের মধ্যে ভারতের মাটিতে মানে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ, তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ, এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এই ইঙ্গো ফরাসি যুদ্ধ যেগুলো হয়েছে, ইঙ্গো বলতে ইংরেজ, ফরাসি বলতে ফ্রেঞ্চ, এই যুদ্ধগুলো আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল। ওকে, আর তার সঙ্গে আমরা জানি যে যখনই কোনো যুদ্ধ হয়, যুদ্ধের ফলস্বরূপ তার ঠিক পরে কি সংগঠিত হয় বলা উচিত, বলো কেউ একজন। কোনো যুদ্ধ শেষ হলে তার ঠিক পরে কি কি সংগঠিত হয়? কোনো ট্রিটি। কোনো ট্রিটি বা সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধিগুলো কিন্তু আমাদের পড়তে হবে রেলের পরীক্ষা বা এসএসসির জন্য বা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় কোনগুলো পড়ার প্রয়োজন আমি সেগুলো আলাদা করে বলে দেবো। অত ডিটেলসে যুদ্ধ সম্পর্কিত পড়ার প্রয়োজন নেই। ওকে, চল তাহলে এরপর আমরা হেডিং করো প্রত্যেকে আজকের প্রথম টপিক পর্তুগিজ। নোট ডাউন করো আজকে প্রথম টপিক পর্তুগিজ। ধীরে ধীরে বলবো, ভালো করে খাতায় নোট ডাউন করো, ফ্রেশ ভাবে লেখো, যেন একটা খুব ভালো নোট তৈরি হয়ে যায়। ঠিক আছে, দেখো পর্তুগিজ, তাহলে ইনফরমেশন যেগুলো রয়েছে, যেগুলো আমার কাছে জানি বা যেগুলো তথ্য, সেগুলো কিন্তু আমরা লিখবো। চলো, প্রথম তথ্য,
তাহলে কার নাম আমরা পড়বো, কার নাম পড়বো? সেটা হচ্ছে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা। নোট ডাউন করো, ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা প্রথম ভারতে আসে। এবার এই যে ভারতে আসছে, এই যে ভারতে আসার সময় একটা জিনিস গুরুত্বপূর্ণ, কোন দিন প্রথম ইউরোপীয় বণিক হিসাবে কোথায় পদার্পণ করছে, কোন দিন, এই দিনটা ইম্পর্টেন্ট। কেউ বলতে পারবে? 1498 সবাই জানে, কিন্তু এটা অনেকে জানে না। 17 মে 17 মে। 1498 কোথায় উনি পদার্পণ করেন? পদার্পণ কাল- করেন কালিকট, কালিকট বন্দরে। কালিকট বন্দরে। এর সঙ্গে ইনফরমেশন, তৎকালীন কালিকটের রাজা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জামোরিন। নোট ডাউন করো, জামোরিন। লিখে নাও। কালিকটের রাজা, নোট ডাউন করবে জামোরিন। আমি যেভাবে লেখাচ্ছি একটু লেখো, অধৈর্য হয়েও না, কমপ্লিট করে দেবো আমি ঠিক। তোমাদের শুধু মুখস্থ করাটা কাজ, তোমাদের শুধু মুখস্থ করা কাজ হচ্ছে। এবার দেখো, 1498 সালে এলো, 1499 সালে প্রত্যাবর্তন করে যায়। লিখে নিতে পারো তোমরা, আমি আর লেখাচ্ছি না। এই ভাস্কো ডা গামার ঠিক পরের পরের বছর 1499 সালে প্রত্যাবর্তন করে। এই প্রত্যাবর্তনটাই উন্মুক্ত করে ইউরোপিয়ানদের কাছে ভারতের দরবারটা। হচ্ছে এরপর, ভালো করে শোনো, এরপর কে আসে? নাম ইম্পর্টেন্ট। এরপরে আসছে কে? এরপরের নামটাই ইম্পর্টেন্ট। প্রথমটা প্রত্যেকে জানে, সেকেন্ডটা কিন্তু অনেকেই জানে না। কেউ বলতে পারবে এরপরে কে আসে? নোট ডাউন করো, পেড্রো পেড্রো আলভারেজ। আলভারেজ। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, নোট ডাউন করো, পেড্রো আলভারেজ, পেড্রো আলভারেজ, পেড্রো আলভারেজ সেকেন্ড পর্তুগিজ যিনি ভারতের মাটিতে পদার্পণ করেন। কত সালে? কত সালে? নোট ডাউন করে নাও, 1500 সালে, 1500 খ্রিস্টাব্দ। ওকে। এই ভাস্কো ডা গামা দ্বিতীয়বার কবে আসে? প্রথমবার তো 1498, দ্বিতীয়বারও আবার ভারতে 1502। আসে কত? 1502 সালে, 1502 সালে। এরপরই শুরু হয় যে প্রচুর পরিমাণে পর্তুগিজ বণিক, ভালো করে শোনো, কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা শাসন করার উদ্দেশ্যে নয়, ব্যবসা করার উদ্দেশ্যে। মশলা ব্যবসা, মশলা চাই, মশলা প্রয়োজন। তো এই কারণ এটাই ছিল পর্তুগিজদের বা ইউরোপিয়ানদের ভারতে আগমনের কারণ। এরপরে আরম্ভ হচ্ছে পর্তুগিজদের বাণিজ্য কুঠি। নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, বাণিজ্য কুঠি বলে একটা হেডিং করো, ছোট্ট করে হেডিং করো, বাণিজ্য কুঠি। এই বাণিজ্য কুঠি কোথায় কোথায় গঠিত হয়? বলা যাবে কোথায় কোথায় গঠিত হয়? তিনটে জায়গার নাম খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। ফার্স্ট কালিকট, সেকেন্ড, এই সেকেন্ড নামটাও প্রত্যেকে জানো, কোচিন। কোচিন। থার্ড নাম, থার্ড নোট ডাউন করো, ক্যানানোড়ে, নোট ডাউন করো, ক্যানানোড়ে। ওকে, ভালো করে শুনো, নোট ডাউন করে নাও। এই ক্যানানোর, কালিকট আর কোচিন, এই তিনটে জায়গায়, তিনটেই কিন্তু কেরালে, একদম আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলে কি করেন? বাণিজ্য কুঠি স্থাপন করে। হ্যাঁ কি না? এই যে বাণিজ্য কুঠি স্থাপন করছে, এইটা কোন সাল? এটা 1502 সাল। ওকে, 1502 সালে বাণিজ্য কুঠি তিনটে জায়গায় পর্তুগিজরা স্থাপন করছে। হয়েছে, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। এরপরই সমস্যা শুরু হয়। সমস্যাগুলো বলে রাখি, অতটা ইম্পর্টেন্ট নয়। ওই সময় তো কালিকটে কোনো রাজা ছিল। তার রাজা বলতে কে? রাজা বলতে আছে হচ্ছে কালিকটের রাজা ছিল জামোরিন। এই জামোরিন কি করলো? জামোরিনের সঙ্গে, ভালো করে শুনুন, জামোরিনের সঙ্গে মোটামুটি একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল ভাস্কো ডা গামা। কিন্তু কোচিনের রাজা ছিল, কোচিনের রাজা ছিল এক মুসলিম ব্যক্তি, আমার নামটা এই মুহূর্তে খেয়াল নেই। ওনার সঙ্গে, ওনার সঙ্গে কিন্তু পর্তুগিজদের গন্ডগোল শুরু হলো। এই জামোরিনকে দিয়ে ওই পর্তুগিজ সাহায্য করার জন্য মুসলিম বণিকদের বিতাড়িত করতে চেষ্টা করেন। কিন্তু কোনো কারণে জামোরিন মুসলিম বণিকদের বিতরণ করতে, কোচিন অঞ্চল থেকে বিতরণ করতে বা বিতাড়িত করতে না চাওয়ায় ভাস্কো ডা গামা রেগে কি করে? রেগে হচ্ছে কালিকটের ওপর বোমা বর্ষণ করে দেয়। এই থেকে না একটা ভারতীয়দের মনে ইউরোপিয়ান সম্পর্কে একটা অন্য ধারণা সৃষ্টি হয়, যে কেউ যদি ব্যবসা করতে আসে তাহলে এই বোমা বর্ষণ বা এই ব্যাপারটা কেন হবে। ওকে, তখনই প্রথম, লিখে রাখার দরকার নেই, শুনে নাও, তখনই পর্তুগিজরা একটা অন্য নীতি নির্ধারণ করে। সেটা যে সাম্রাজ্য বিস্তার, আমরা ছড়িয়ে পড়বো,
কিভাবে? প্রথম নীতি কি ছিল? নীতি হচ্ছে ভারতীয় মহিলাদের বিয়ে করা। তাহলে ভারতীয় মহিলাদের সঙ্গে যখনই পর্তুগিজরা বিয়ে করছে তখন অটোমেটিক্যালি একেকটা জায়গা তাদের দখলে আসতে শুরু হচ্ছে। এই কারণে এখনো কর্ণাটক, গোয়া ওই অঞ্চলে দেখবে পর্তুগিজদের একটা মানে বংশ যেটাকে বলতে পারি, টাইটেল হচ্ছে ডিসুজা বা কোলাসো এরকম দেখবে, ডিকুনহা এরকম টাইটেলের মানুষজন কিন্তু ওই গোয়া বা ওই আরব সাগরের তীরবর্তী অঞ্চলে এখনো বর্তমান। এর কারণ তাদের ফ্যামিলি এখনো কিন্তু পর্তুগিজ ফ্যামিলি মানে বংশ হিসাবে এখন তাদের কন্টিনিউ চলছে। তার আর ভারতবর্ষ ছেড়ে চলে যায়নি, তারা এখানেই চিরস্থায়ী থাকতে আরম্ভ করে দেয়। হয়েছে? এরপরে আমার যে ইনফরমেশনগুলো জানার প্রয়োজন, পর্তুগিজরা আস্তে আস্তে ব্যবসা থেকে সাম্রাজ্যবাদী নীতি যখন গ্রহণ করে, তাহলে প্রথম একটা রাজধানী করার দরকার হয়, যার উপর ভিত্তি করে তারা এগোবে। কোশ্চেন এটা, পর্তুগিজদের ভারতে রাজধানী কোথায় ছিল? বলা যাবে? কোচিনে। কোচিন। এই কোচিন বলে লিখেছো, নোট ডাউন করে নাও। প্রথম রাজধানী কাদের? কাদের? পর্তুগিজদের। পর্তুগিজ। সেকেন্ড কোশ্চেন, এই যে প্রথম রাজধানী তো কোচিন বললাম, পরবর্তীকালে এই কোচিন থেকে রাজধানী স্থানান্তর করে নেওয়া হয় কোথায় করা হয়? নোট ডাউন করো, গোয়া। গোয়াতে। নোট ডাউন করো, ভেরি গুড। যে দ্বিতীয় রাজধানী। এই ইনফরমেশন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আসন্ন রেলের পরীক্ষায় কিন্তু টাফ কোশ্চেন যদি হয়, এইরকম কোশ্চেন আমাদের আশা করতেই পারি। ভালো করে পড়া দরকার, এগুলো স্ট্র্যাটেজি কোশ্চেন মনে করতে পারো। হয়েছে? হ্যাঁ কি না? এরপরে ভালো করে নোট ডাউন করে নাও। এরপরে আস্তে আস্তে ব্যবসা থেকে শাসন শুরু হলো। তো প্রথম হেডিং করো প্রথম শাসনকর্তা, প্রথম পর্তুগিজ, প্রথম পর্তুগিজ শাসনকর্তা। গুরুত্বপূর্ণ, কেউ বলতে পারবে? অনিন্দিতার বলা উচিত। প্রথম পর্তুগিজ শাসনকর্তা কি নাম? বলা যাবে? ফ্রান্সিসকো ডি অ্যালমিডা। ফ্রান্সিসকো ডি আলভারেজ। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই জানো, সুন্দর সুন্দর। ফ্রান্সিসকো ডি হ্যাঁ, অ্যালমিডা। যে গভর্নর যারা ছিল তো। কোনটা বলো? হ্যাঁ, শাসনকর্তা মানে গভর্নর, প্রথম গভর্নর, পারফেক্ট। এটা লিখে নাও, প্রথম গভর্নর, ঠিকই বলেছো। এইটা আমার বলে দেওয়া দরকার ছিল, প্রথম গভর্নর। প্রথম গভর্নর লিখে নাও ফ্রান্সিস ডি আলমিডা। ফ্রান্সিস ডি আলমিডা। ওকে? কত সাল থেকে কত সাল? 1505 থেকে 1509। 1505 থেকে 1509। এরপরে সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পর্তুগিজ গভর্নর বা শাসনকর্তা। দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয়, কেন দ্বিতীয় বেশি বিখ্যাত। তাহলে দ্বিতীয় নাম কি? বলা যাবে? আলবুকার্ক। আলফানসো আলফানসো ডি ডি আলবুকার্ক। আলবুকার্ক। পারফেক্ট, পারফেক্ট, সুন্দর। লিখে রাখো আলফানসো ডি আলবুকার্ক। একটু নোট ডাউন করো, আলফানসো ডি আলবুকার্ক। দেখো, আমার যারা ব্যাচে রয়েছে প্রত্যেকেই কিন্তু রেলের পরীক্ষার জন্য এলিজেবল। তোমাদেরকে বলছি জলদি পুজোর আগেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো, বুঝতে পারলে? এটা কিন্তু নাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে। অনেকেই ফর্ম ফিল আপ করেছো, আমাকে পিডিএফ পাঠিয়েছো, আমি সেভ করে রাখছি। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ ঠিক করে করে নিও। হচ্ছে? তাহলে ফ্রান্সিসকো ডি আলবুকার্ক। হচ্ছে? নেক্সট ভালো করে নোট ডাউন করবে। গুরুত্বপূর্ণ কাজ কি ছিল এই আলবুকার্কের? আলবুকার্কের গুরুত্বপূর্ণ কাজ, আমি আলবুকার্ক হেডিং করলাম এইরকম করে, তোমরা আলাদা করে হেডিং করতে পারো। এনার সময়ে দুটো গুরুত্বপূর্ণ কাজ হয় যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি কাজ? উনি উনি কি করেন? উনি হচ্ছে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো পয়েন্ট, নোট ডাউন করো। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ। ওকে? এটা ওনার একটা সামাজিক পরিকাঠামোমূলক পরিবর্তনে কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। হচ্ছে? নেক্সট পয়েন্ট, বিজাপুরের সুলতানকে পরাজিত করে গোয়া দখল করে। লিখে নাও 1510 সালে গোয়া দখল। বাকি কথাটা তোমরা লিখবে, বাকি কথাটা লিখবে, বিজাপুরের সুলতানকে পরাজিত করে 1510 সালে গোয়া দখল করেন। ফুল কথাটা লেখো, 1510 সালে বিজাপুরের সুলতানকে পরাজিত করে গোয়া দখল করে। হচ্ছে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা প্রয়োজন। হচ্ছে? চলো নেক্সট আমাদের যেটা জানার দরকার যে আর কি কি নাম আমাদের জানার প্রয়োজন। আর তেমন কোনো মানে এই ফ্রান্সিসকো ডি আলমিডা আর আলবুকার্কের পর
তেমন আর কোনো গুরুত্বপূর্ণ নাম আসে না। ওই নিনো ডি কুনহা বা আলফানসো ডিসুজা এরকম কিছু নাম শুনি বটে, তবে এগুলো আর কোনো পরীক্ষার ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ দেন নয়। ওটা কি বললেন? কোনটা এই বলো, কোন জায়গা? 1510 খ্রিস্টাব্দে গোয়াপুরের না কি ওটা বললেন? পনেরোশো আবার দশ বলুন। দশ সালে বিজাপুরের সুলতানকে পরাজিত করে গোয়া দখল করে। ঠিক আছে। ওকে, লিখেছো? চল, এরপরে ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এই একইভাবে সাম্রাজ্য বিস্তার, আমরা যদি ভারতের ম্যাপ দেখি, ভালো করে একটা জিনিস বুঝে দেওয়া দরকার। এখানে তো ভারতের ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের ম্যাপ, এটা গুজরাট, এটা দক্ষিণ ভারত হয়ে, এইটা আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের পাটটা, এই জায়গাটায় বর্তমান হচ্ছে শ্রীলঙ্কা। এইবার প্রথমে এসছিল কোন জায়গায়? এসছিল এই জায়গায়, কালিকট, কোচিন, এই কালিকট কোচিন এই অঞ্চলটা। এই কালিকট কোচিন ক্যানানোর তিনটে জায়গার পরে এরা গেল কোথায়? এই জায়গাটা গোয়াতে। তাহলে আগে কোচিন, পরে গোয়া, এইখানে ছিল। কিন্তু ওরা দেখলো বা খবর কোনো কারণে পেয়েছিল বা কোনো একটা ব্যাপারের কারণে এটা বুঝলো যে শুধুমাত্র যে এই অঞ্চলে থাকলে হবে তা নয়। ওরা আস্তে আস্তে, তখন অলরেডি ইংরেজরা চলে এসছে, তখন ওরা এইভাবে কোনো ঐতিহাসিকদের মতে এই শ্রীলঙ্কার তলদেশ দিয়ে আরব সাগরের দিয়ে যেটা হোক গিয়ে কোথায় যায়? গিয়ে যায় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, বা তখন তো পশ্চিমবঙ্গ কথাটা ঠিক নয়, এটা হচ্ছে বাংলাতে। বাংলায় কোথায় যায় বলা যাবে? বাংলার হুগলি। কোথায়? হুগলি। নেক্সট নোট ডাউন করো যে বাংলায় পর্তুগিজরা, বাংলায় পর্তুগিজরা, নোট ডাউন করো, নোট ডাউন করবে যে হুগলিতে। কোথায় থাকে? হুগলিতে। এইবার একটা জিকের মতো প্রশ্ন করি, যদিও কথাটা ঠিক নয়, মানে বলাটা হয়তো এক্ষেত্রে ইতিহাসের সঙ্গে সম্পর্কিত নয়। পশ্চিমবঙ্গের একটা জেলার একটা বিশেষ গ্রামে এখনো পর্তুগিজরা রয়েছে, তাদের কালচার ফলো করে, তাদের মধ্যে গির্জা রয়েছে। বলা যাবে কোন জেলাতে রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে এখনো, ছোট্ট বেশ কিছু পরিবার রয়েছে, বলা যাবে? খবরে কিন্তু আসে। হুম, ব্যান্ডেল। না 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 না, আমি কোন জেলায় বলো? হুগলি তো হলো, কোন জেলায় এখনো পর্তুগিজরা রয়েছে? আমি এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট একটা ইনফরমেশন নিয়ে আলোচনা করছি। কিছুদিন আগে একটা খবর আমি দেখছিলাম আর কি, তখন সেখানে বিশেষ করে বিশ্বকাপের সময় দেখছিলাম। ওকে, বিশ্বকাপের সময় একটা ফলো হচ্ছিল আর কি, তো সেখানে এই টপিকটা বলছিল আর কি যে এখনো পশ্চিমবঙ্গের একটা জেলাতে একটা গ্রামে পর্তুগিজরা রয়েছে, যে পর্তুগিজরা তারা এখনো মানে কি বলবো, একটা গ্রাম জুড়ে রয়েছে। তারা একদম বাঙালির মতোই হয়ে গেছে, স্বচ্ছ বাংলায় কথা বলছে, কিন্তু তারা, তাদের পূর্বপুরুষরা পর্তুগিজ ছিল। লেখার দরকার নেই, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও হলদিয়ার মাঝে একটা ছোট্ট গ্রামে। ঠিক আছে, চল, পড়ার প্রয়োজন নেই। তাহলে বাংলায় পর্তুগিজরা কোথায় এসেছিল? হুগলিতে। এবার একটা জিনিস মনে রাখার দরকার, হুগলিতে এলেও অ্যাডেড ইনফরমেশন 1631 সালে, তখন মোগল সম্রাট ছিল শাহজাহান। 1631 সালে শাহজাহানের নেতৃত্বে, শাহজাহানের নেতৃত্বে, মানে নেতৃত্বে কথাটা ঠিক নয়, শাহজাহানের হচ্ছে মানে নির্দেশে, কথাটা বলো, নির্দেশে, শাহজাহানের নির্দেশে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করা হয়। ওকে, লিখে নাও, বিতাড়িত করা হয়, বিতাড়িত করা হয়, হয়েছে? তাহলে একটা জিনিস বলে দেখো পলিটিক্সটা কেমন। ইউরোপীয় শক্তিদের মধ্যে সব থেকে বুদ্ধিমান ছিল আমার মতে ইংরেজরা। একটু পড়লেই বুঝতে পারবে, ইংরেজরা কিন্তু সম্পূর্ণভাবে মোগল সম্রাটদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেরা আখের গুছিয়ে নেয়, এবং তাদের ইন্ধনে বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র থেকে আস্তে আস্তে অন্যান্য ইউরোপীয় শক্তিদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ওকে, হ্যাঁ কি না? চল, নেক্সট এবার একটা হেডিং করো, পতন, পর্তুগিজদের পতন কিভাবে হলো। মনে হচ্ছে দুটো ক্লাস লাগবে, লাগুক, আমার ডিটেলসে বলাটা প্রয়োজন। দেখো, কোনো শক্তি এসছে, তাদের পতন হওয়াটা প্রয়োজন। এদেরও পতনের জন্য দায়ী কে? এদেরও পতনের জন্য দায়ী হচ্ছে ইংরেজরা। 16 শতকের শেষের দিকে এই পর্তুগিজদের পতন শুরু হয়। প্রথম যে যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বোম্বের যুদ্ধ। তখন মুম্বাই কথাটা শোনাই যায় না, লিখে নাও বোম্বের যুদ্ধ, রেলের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ।
পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, তবে একটা জিনিস কোশ্চেন পিএসসি ক্লার্কশিপও এসছিল, পর্তুগিজদের ভারত থেকে বিতাড়িত হওয়ার ক্ষেত্রে কোন ইউরোপীয় শক্তির অবদান সব থেকে বেশি? অ্যান্সার হবে ইংরেজরা। কিন্তু কেন হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোম্বের যুদ্ধ। বোম্বের যুদ্ধ 1611। লিখে নাও, পর্তুগিজরা পরাজিত হয়, পর্তুগিজরা পরাজিত হয়। নেক্সট যুদ্ধ নোট ডাউন করবে, গোয়ালিয়রের যুদ্ধ। গোয়ালিয়রের যুদ্ধ, গোয়ালিয়রের যুদ্ধ 1616 সাল। লিখেছো? লিখে নাও। ইংরেজরা পুনরায় পর্তুগিজদের পরাজিত করে। লিখে নাও, আমি এগুলো বলছি, তোমরা নোট ডাউন করবে। বোম্বের যুদ্ধ 1611, ইংরেজরা পর্তুগিজদের পরাজিত করে। গোয়ালিয়রের যুদ্ধ 1616 পরাজিত করে, হ্যাঁ কি না? হচ্ছে এরপরে একটা হচ্ছে মানে বৈবাহিক চুক্তি বলতে পারো, একটা হেডিং করে রাখতে পারো যদিও দরকার নেই, বা বৈবাহিক যৌতুক লিখে রাখো। বৈবাহিক যৌতুক, আমি আর ডিটেলস এখানে তেমন বলবো না, লিখে রাখো 1661 সালে। এইখানে বৈবাহিক যৌতুক বলতে কি, ওয়ান টাইপ অফ ডাউরি সিস্টেম, যেটা ইউরোপীয় সেই সময় ছিল। পর্তুগালের রাজা, ইংল্যান্ডের রাজা, প্রত্যেকের রাজতন্ত্র সেই সময় কায়েম ছিল। পর্তুগালের রাজা তার বোনের সঙ্গে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে বিয়ে দেয়। এই দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে বোম্বাই যে প্রভিন্স, যেটা দখল ছিল হচ্ছে পর্তুগালের, ওইটা যৌতুক হিসাবে চায়, এবং দ্বিতীয় চার্লসকে যৌতুক দেয়া হয়। লিখতে পারো, না লিখলেও চলবে, হচ্ছে হ্যাঁ কি না? এরপরে আর একটা পয়েন্ট করো যে 1739 এই সময়ে মারাঠা পেশোয়ারা খুব দাপুটে হয়ে ওঠে। মারাঠারা পর্তুগিজদের কাছ থেকে সালসেট আর বেসিন অধিকার করে। লিখে নাও, মারাঠারা সালসেট ও বেসিন দখল করে, সালসেট ও বেসিন দখল করে। কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। ওকে, এইভাবে কিন্তু ধীরে ধীরে পর্তুগিজদের দাপট একদমই কমে যায়। তারা দেখলো যে আমি ব্যবসা করতে এসেছিলাম, এই যুদ্ধ বিগ্রহ আমাদের জন্য নয়। তারা আস্তে আস্তে যারা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, একটা সামাজিক সম্পর্কের মাধ্যমে স্থায়ী হয়ে গেছিল, তারা ছাড়া বাদ বাকি প্রত্যেক বাণিজ্যরাই মানে বাণিজ্যিক মানে সম্পর্ক নিয়ে যারা এসেছিল বা ইচ্ছা নিয়ে যারা এসেছিল, তারা ইউরোপে ফিরে যায়। হচ্ছে বলো, পর্তুগিজ সম্পর্কে একটা তথ্যগুলো মোটামুটি পাওয়া গেছে। রেসপন্স করতে হয় প্রত্যেককে, ধীরে ধীরে বললাম। স্যার ওকে, হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছিলাম, হুম বোম্বাই আর গোয়ালিয়রের যে যুদ্ধ, এখানে তো ইংরেজ ভার্সেস পর্তুগিজ হলো। হুম। এখানে কি কোনো বাংলার নবাবের হাত মানে না না, ছিল? দেখো বোম্বের ক্ষেত্রে এখানে ব্যাপারই নেই, এখানে কোনো ব্যাপারই না। আর বাংলার নবাব কেন আসছে এই সময়? সালটা ভাবো, 1611, 1616, ওই সময় তো তখন হচ্ছে জাহাঙ্গীর শাহজাহানের সময়, হ্যাঁ কি না? তখন হ্যাঁ, হ্যাঁ। তো পুরোপুরি দিল্লি থেকে কন্ট্রোল হচ্ছে। জিনিসটা প্যারালাল ভাবে ভাবো, হ্যাঁ কি না? আমরা এখন আধুনিক যুগ বলছি বটে, কিন্তু এই 1498 বা এই 1616 এগুলো কিন্তু জাস্ট মানে আধুনিক যুগের শুরুর ব্যাপারটা বলা যায়, আর মধ্যযুগের শেষের টাইম, হ্যাঁ কি না? তাহলে এই সময় কিন্তু বাংলার ক্ষেত্রে কোনো ভূমিকাই নেই। বোম্বের যুদ্ধ, বোম্বে সেই সময় ছোট ছোট আঞ্চলিক রাজা ছিল বটে, কিন্তু সমগ্রটাই কন্ট্রোল হতো দিল্লি থেকে মোগলদের দ্বারা। সেই সময় ভাবো 1611 জাহাঙ্গীর, 1616 জাহাঙ্গীর, 1631 শাহজাহান। ইংরেজরা একটা ভালো জিনিস করলো কি, ইংরেজরা বুঝে গিয়েছিল এই ছোটখাটো আঞ্চলিক রাজাদের সঙ্গে যুদ্ধ গন্ডগোল করে বোমা বর্ষণ এগুলো ফালতু জিনিস। ডাইরেক্ট যাবো দিল্লি, দিল্লিতে বসে আছে মোগলরা, ওরা অনেক স্ট্রং, ওদের সঙ্গে সমঝোতা করবো, যেটা করেছিল ইংরেজরা। যেই কারণে ইংরেজরা এত বেশি সুবিধা পায় এবং সুবিধার সদ্ব্যবহারও তারা করে। বলতে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ, স্যার। চল, নেক্সট হেডিং করো, ইংরেজ। নেক্সট হেডিং করো ইংরেজ বলে। ধীরে ধীরে বলছি, ভালো করে লেখো। নেক্সট হেডিং করো ইংরেজ বলে। স্যার ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না ডিসপ্লে তোমরা? পাচ্ছি স্যার। পাচ্ছি। যারা ডিসপ্লে নিয়ে একটু সমস্যা হবে, একবার লেফট করে রিজয়েন করবে। আরেকটা জিনিস বলে রাখি, যারা আমার কাছে প্রথম ক্লাস করছো বা ক্লাস করো, দেখো ইতিহাস ক্লাস বা
কোনো এই কনস্টিটিউশন বা এই সমস্ত ক্লাস একটু ধৈর্য ধরা প্রয়োজন কিন্তু। এগুলো খুব ধৈর্য না ধরলে তোমাদের ডাউট ক্লিয়ারও হবে না। অনেকে ইতিহাসটাকে ভয় পায়। যদি একটু মানে ভালোবেসে পড়ো, দেখবে ইতিহাসের থেকে ভালো সাবজেক্ট কিছু নেই। ওকে? একটু ভালো করে দেখো। যারা ১ম ক্লাস করছো, খাতা রেডি করো না, রাফ খাতায় নোট ডাউন করো। পরের আলাদা করে খাতায় ভালো করে নোট ডাউন করে নিও। ওকে? চল, ইংরেজি। ১ম যে পয়েন্ট আসবে, কত সালে এসেছিল ১ম ইংরেজরা? এটা আলোচনা করে দিয়েছি। কত সাল? 1599। ১৫৯৯। কোন ব্যক্তি এসেছিল? বলা যাবে? লিখে রাখো, জন মিলডেন হাল। নোট ডাউন করো। এটা কিন্তু স্ট্র্যাটেজিকের কোশ্চেন। আমি অন্য একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে যখন অনলাইন ক্লাস নিচ্ছিলাম, তখন কিন্তু এই কোশ্চেনটা পিএসসি ক্লার্কশিপের এতে দেখছিলাম আর কি, যে প্র্যাকটিস সেটে, যে কে প্রথম এসেছিল। মিন ডান হেল থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় হচ্ছে মিন ডেন হালও থাকে। যাই হোক, এরকম জন মিন ডান হেল এই প্রথম ইংরেজ যিনি ভারতে আসেন। এইবার ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। কোন জাহাজে আসেন? মালিশ করেছ লিখতে হবে না, এতটা ডেপলি করার প্রয়োজন নেই। তবে ইংরেজরাও তো ব্যবসার উদ্দেশ্যে এসেছিল, তাই ব্যবসার জন্য তারা একটা কোম্পানি খোলে। সেই কোম্পানিটার নাম কি? প্রত্যেকে জানি। তা স্থাপিত ইস্ট হচ্ছে ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া। নোট ডাউন করে নাও, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধৈর্য ধরে নোট ডাউন করবে কিন্তু, ধীরে ধীরে এগোচ্ছি। রেলের পরীক্ষা মোটামুটি মে জুন মাসে শুরু হবে, এইটা কিন্তু খুব ভালো করে রেডি করে নাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললেও এর নাম কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না। বলা যাবে এর অরিজিনাল নাম কি ছিল? কেউ কি জানো? সুদর্শন বলতে পারবে? শাহরুখ, অনিন্দিতা, জয়শ্রী বলতে পারবে এর আসল নাম কি ছিল? জয়দেব লিখতে পারছো? বোঝা যাচ্ছে মোটামুটি? একটু আনমিউট করে রেসপন্স করবে। মিনময় লিখতে পারছো তো এগুলো, যেগুলো আমার সঙ্গে সঙ্গে? শ্রেয়া লেখা যাচ্ছে? সন্দীপ লিখতে পারছো? প্রদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। স্যার লিখতে পারছি। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসল নাম ছিল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু ইস্ট ইন্ডিয়া, বা অনেককে বলে ইস্ট ইন্ডিজ। তো এটাকে আমি লিখে রাখছি, তোমরা অতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই। ওকে, নোট ডাউন করো। দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি, দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন, লন্ডন ট্রেডিং, ব্যবসা করার জন্য, ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। এই ইস্ট ইন্ডিজ কথাটা বলা মানে কি? আমরা এটা জেনে থাকবে যে আটলান্টিক মহাসাগর অতিক্রম করলেই লন্ডন থেকে একটা দেশ ছিল, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকার দক্ষিণে আর একটা মানে ইন্ডিয়ার কালচারের দেশ ছিল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ইউরোপিয়ানদের কাছে ভারতের নাম তখন ছিল ইস্ট ইন্ডিজ। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? এখনো ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে জানি আমরা, যেটাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলা হয়। হ্যাঁ কি না? এটা প্রত্যেকেই কম বেশি জানি। ওই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে ওটাকে ইউরোপিয়ান লোকেরা বলতো ওয়েস্ট ইন্ডিজ, আর ইন্ডিয়াকে বলতো ইস্ট ইন্ডিজ। পরে ইন্ডিয়ার ব্যাপারটা আরো ক্লিয়ার হয়েছে। হচ্ছে চল, তাহলে প্রথম এরা এসে কি করলো? ইতিহাস মানেই সাল, সাল মনে রাখতেই হবে। ১৬০৯। শাহরুখের বলা উচিত কোন বিশেষ ঘটনা ঘটলো, পরীক্ষায় খুব আসে। ১৬০৯ কি করলো? ১৬০৯ সাল বলা উচিত। বলো, ওই বলো। ক্যাপ্টেন হকিন্স ভারতে আছে। হ্যাঁ, একদম ভেরি গুড, পারফেক্ট, ভেরি গুড সন্দীপ, সুন্দর। নোট ডাউন করো। তো ভারতে আসেন ব্যাপারটা নয়, নেম ডাউন করো। ক্যাপ্টেন হকিন্স, যেভাবে লেখাচ্ছি একটু নোট ডাউন করো। ক্যাপ্টেন হকিন্স ডিরেক্ট গেল কোথায়? জাহাঙ্গীরের দরবারে। একদম ভেরি গুড, জাহাঙ্গীরের দরবারে। আমি বলেছিলাম যে এরা কিন্তু খুচরো খুচরো লোকের সঙ্গে কারবার করে, ডাইরেক্ট আছে দিল্লিতে। জাহাঙ্গীরের দরবারে গেছে, তাকে অনুমতি নিয়েছে। ভালো করে শোনো, অনুমতি কোনো ব্যাপার নয়, জাস্ট পারমিশন। তুমি এটা যদি লক্ষ্য করবে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি কোনো কাজ করছো উইদাউট পারমিশন, তুমি কোনো কাজ করছো উইথ পারমিশন। পারমিশন মানেই কিন্তু তোমার প্রতি একটা ইমপ্রেশন ভালো তৈরি হয়।
তাহলে এই যে জাহাঙ্গীরের দরবারে গেল একটা কারণে গেল, তো কিসের অনুমতি পেল? যে ব্যবসায়ী কুঠি বা বাণিজ্য কুঠি নির্মাণ, সেই হিসাবে কোথায় নির্মাণ করা হলো? লিখে নাও সুরাটে। লিখে নাও সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি। স্যার এটা 1609 হবে না 8 হবে? কোনটা? 1609 হবে। 1609 হবে। 1609 হবে। নোট ডাউন করো যে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ হচ্ছে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ। এইবার ভালো করে শোনো, এই যে নির্মাণ যে ব্যাপারটা, এটা কিন্তু 1609 সালে হয়নি। এই নির্মাণটা হয়েছে কিন্তু 1613 সালে। ওকে, তবে পারমিশনের ব্যাপার স্যাপার কিন্তু হয়েছে। এরপরে আরো আরো শুধুমাত্র একটা জায়গায় করলে তো হবে না, আরো জায়গায় যাতে করতে পারা যায়, সেই কারণে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে ক্যাপ্টেন টমাস রো আবার আসে। সেটা কত সাল? 1615 স্যার 1615। এই তো সুন্দর জানো, তোমাদের ভালোই নলেজ রয়েছে, ভেরি গুড। 1615 কে আসে এক্ষেত্রে? ক্যাপ্টেন টমাস রো। এই দুটো নাম দেখো খাতায়, যেন আমি যেভাবে লিখছি এইভাবে যেন সাজিয়ে লেখা থাকে, দেখবে পড়তে ভাল লাগবে, পড়তে ভাল লাগলে মুখস্থ ভালো হবে। দ্বিতীয়বার অনুমতি নিতে আসে জাহাঙ্গীরের দরবারে, হ্যাঁ কিনা একই ব্যাপার, অনুমতি নিতে আসে কোথায় করার জন্য? ভারতের বিভিন্ন প্রান্ত। অনুমতি যেই পেয়ে যাচ্ছে তখনই কিন্তু শুরু করে। তবে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন করা হয় যে ইংরেজরা যে ভারতে এসেছিল, ভারতে এসে প্রথম কোথায় বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল, 99.99% বাচ্চা অ্যান্সার করে দেবে সুরাট। এজন্য তোমাদেরও তাই মনে হচ্ছে, কিন্তু সুরাট অ্যান্সার নয়। স্যার মুসলিম পড়তেন স্যার। ভেরি গুড, মুসলিম পত্তনম হচ্ছে। তো একটা হেডিং করো প্রত্যেকে এই ইংরেজ টপিকের ওপর, বাণিজ্য কুঠি বলে। বাণিজ্য কুঠি, আমি তোমায় কথাটা কি বলছিলাম যে নিজেরাই করতে পারতো, কিন্তু অনুমতি নিল কেন? অলরেডি দেখলো যে ভারত বিভিন্ন ইউরোপীয় শক্তিরা অনুমতি না নিয়ে করার সমস্যা হয়েছে, তাই মুসলিপত্তনমে করে ফেলা সত্ত্বেও জাহাঙ্গীরের অনুমতিটা নিতে গেল। ফুল পলিটিক্স। তো প্রথমে নোট ডাউন করো, সেটা কত সাল? 1611 সাল। কোথায় নির্মাণ করেন? প্রথম ব্যবসার অধিকার প্রদান করা হয় মৌখিকভাবে। কোথায় করা হয়? মুসলিপত্তনম। নোট ডাউন করো, খুব ভালো কোশ্চেন, অনেকে তোমরা জানো। ভেরি গুড, শুনো, মুসলিপত্তনম। ওকে, সেকেন্ড কোথায় করা হচ্ছে? দ্বিতীয় কোথায় করা হচ্ছে? 1613 কোথায় হবে? সুরাট। স্যার সুরাটে। সুরাটে। এরপরে এরপরে কোথায়? এরপরে কোথায়? এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় তো হচ্ছেই। তো তার মানে মধ্যে যদি আমি বাণিজ্য মানে ব্যাপারটা বলা হয়, তাহলে নোট ডাউন করে রাখতে হবে 1639 সাল। 1639 সালে কোথায়? মাদ্রাজে। মাদ্রাজ। এইটা কিন্তু রেলের কোশ্চেন, যে মাদ্রাজে বাণিজ্য করে নির্মাণ করা হলো, তার নাম কি ছিল বলতে পারবে? সেন্ট জর্জ দুর্গ। নোট ডাউন করে নাও, সেন্ট জর্জ দুর্গ। ওকে, সেন্ট জর্জ দুর্গ নামে কিন্তু পরিচিত। অসুবিধা নেই, ভালো করে শুনবে কেন সেন্ট জর্জ দুর্গ নামে পরিচিত। রাজা ফ্রান্সিস ডেটিকে এই বাণিজ্য কুঠি নির্মাণের অধিকার দেয়, এবং এটি তৎকালীন রাজা দ্বিতীয় জর্জের নাম অনুসারে সেন্ট জর্জ দুর্গ হিসাবে করা হয়। হচ্ছে এটাই ভারতের প্রথম দুর্গ ছিল না? না, ভারতের প্রথম দুর্গ কিন্তু মুসলিপত্তনম। এইবার কি হয় ভালো করে ব্যাপারটা বোঝো, এই মুসলিপত্তনমে যে সেন্ট জর্জ দুর্গ মানে যে দুর্গ নির্মাণ হয়ে গেল, আগে ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল কিন্তু মুসলিপত্তনম। পরবর্তী ক্ষেত্রে যেমন পর্তুগালের ক্ষেত্রে কোচিন থেকে গোয়ায় শিফট হলো, তেমনি বাণিজ্যের যে কেন্দ্রটা মুসলিপত্তনম থেকে এই সেন্ট জর্জ দুর্গ অর্থাৎ মাদ্রাজে শিফট হলো। কথা বুঝতে পারলে? এই দুটোই কিন্তু ভারত মহাসাগরের দিকে, বঙ্গোপসাগরের দিকে। আর পর্তুগিজরা এসেছিল কোন দিকে? পর্তুগিজরা এসেছিল হচ্ছে আরব সাগরের দিকে, অর্থাৎ ওরা ছিল একদিকে, এরা কিন্তু একদিকে হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে এরপরে যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, পরপর সালগুলো লেখা প্রয়োজন। এখানেই কিন্তু আস্তে আস্তে আমরা ইতিহাসের থেকে মানে আধুনিকে ঢুকে যাচ্ছি। 1690 সাল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ
ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা সালের স্যার জব চারনকের কলকাতা। ভেরি গুড, পারফেক্ট। তো অনেকে দারুণ জানো। চল, এ তো আমাকে বলতেই হচ্ছে না, নোট ডাউন করো। জব চার্নক, জব চার্নক কলকাতার কথাটা ঠিক হবে না, বলা উচিত কোথায়? সুতানুটি। সুতানুটি, হ্যাঁ সুতানুটি কলিকাতা আর গোবিন্দপুর। একদম সুন্দর সুন্দর। সুতানুটিতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে। এরপরে সাল চেঞ্জ করে বলি, সাল চেঞ্জ না করলে তোমাদের অসুবিধা হবে। ১৬৯৮ সাল। এই ১৬৯৮ সালে কি হচ্ছে আমি আর লিখছি না। ৩টি গ্রাম দখল, ৩টি গ্রাম। ৩টি গ্রাম কি কি তোমরা জানো, আমি আর বললাম না, যা মুখে বলছি, যারা লিখতে চাও লিখে নাও। সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা। সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা ৩টি গ্রামকে অধিগ্রহণ করে কলকাতা শহর তৈরি করা হয়। হ্যাঁ কিনা? কলকাতা শহর তৈরি করা হয়। অসুবিধা নেই, লেখা হয়েছে কলকাতা শহর তৈরি করা হয়। লেখা হয়েছে হলে বলবে। ৩টি গ্রাম আমি লিখলাম না, তোমরা নোট ডাউন করো যে সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা। এরপরে এখনো কিন্তু টপিক শেষ হয়নি। কোশ্চেন যদি আসে যে সুতানুটিতে দুর্গ নির্মাণ তো হয়ে গেল, সুতানুটির দুর্গটা কত সালে তৈরি করা হয়েছিল বলো? ১৬৯০ সাল। একদম মানে কি বলবো, আর একটা বিশেষ দুর্গ তৈরি করা হয়, নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, ১৬৯৬ সালে কি তৈরি করা হচ্ছে? ওই দুর্গটা আরো সুন্দর করে, যেটা সুতানুটি তৈরি করা হয়েছিল, লিখে নাও সুতানুটি। সুতানুটির উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল, কারণ দেখেছিল এখানে প্রাকৃতিক পরিবেশ দারুণ। লিখে নাও সুতানুটি দুর্গের পুনর্নির্মাণ। ওকে। এরপরে কোশ্চেন আছে খুব গুরুত্বপূর্ণ। এই ১৬৯৮ পরে ১৭০০ সালে এই যে দুর্গটা, এই দুর্গটার নাম কি পরিবর্তন করা হয় বলা যাবে? ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম। দেখো কোশ্চেন কিন্তু আসে, ছোট ছোট করে বলছি। ফোর্ট উইলিয়াম কত সালে প্রতিষ্ঠা হয়? ১৭০০ সালে। বোঝা গেছে? এর পরের কোশ্চেন, ফোর্ট উইলিয়াম তো বললাম, ফোর্ট উইলিয়াম অলরেডি প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, যেটা বর্তমানেও এখনো রয়েছে ময়দান চত্বরে। সেই ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নরকে, প্রথম ইংরেজ গভর্নরকে? দেখো এটা কিন্তু টাফ কোশ্চেন। দেখো কত ডেপথে ঢুকছি, তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করা প্রয়োজন। নোট ডাউন করে নাও। চার্লস আয়ার, শুনেছো কিনা আমি জানি না। নোট ডাউন করো, চার্লস আয়ার। শুনেছো ফরিদুল, শুনেছো? নোট ডাউন করা আছে তো? আচ্ছা নোট না স্যার, এটা আমার শোনা নেই। আচ্ছা নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু নোট ডাউন করো। শাহরুখ এটা জানতে? অনিন্দিতা এটা লেখা ছিল? না লিখে স্যার, এটা লেখা ছিল না। লিখে নাও, এগুলো কিন্তু কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চার্লস আয়ার। বোঝা গেছে? এরপরে একটা সালের কথা বলবো, সাল শুনেই তোমাদের অ্যান্সার দেওয়া উচিত। ১৭১৭ সাল। বলো। স্যার ফারুকশিয়ারের ফরমান। ভেরি গুড। ফারাক্সিয়ার ফরমান। এই ফারুকশিয়ারের ফরমানটা কি? এই ফারুকশিয়ারের ফরমানটা কি? স্যার বাংলা, বিহার, প্লাস্টিক উড়িষ্যার ন্যূনতম ব্যবসার বাণিজ্যের অনুমতি। সুন্দর সুন্দর। কার কাছ থেকে পেয়েছিল এটা? মুঘল সম্রাট? বলো। ফারুকশিয়ার। মুঘল সম্রাট কে ছিল? মুঘল সম্রাট ছিল ফারুকশিয়ার। এইবার দেখো, আমরা ফারুকশিয়ারের নামটা শুনি, কারণ ফারুকশিয়ারের ফরম্যান কথাটা চলে, খুব খুব আমরা ছোটবেলা থেকে শুনেছি ফারুকশিয়ারের ফরম্যান। কিন্তু যদি বলা হয় কোন ব্রিটিশ ব্যক্তির সাথে এই ফরম্যান চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল বা অনুমতি দেওয়া হয়েছিল, বলতে পারবে? নোট ডাউন করে নাও, এটাই কিন্তু এই জন্যই ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন। নোট ডাউন করে নাও, স্যার জন সুরম্যান। নোট ডাউন করো, স্যার জন সুরম্যান। ওকে। এই স্যার জন সুরম্যানকে ফারুকশিয়ান ফরম্যান, যেটাকে একটা অনুমতি, সেই অনুমতি কি বলা হয়েছিল? যে বাৎসরিক ৩,০০০ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে যেন বাণিজ্য করতে পারে। তথ্যটা একটু লিখে রাখো যে। স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই নামটা একটু, স্যার জন সুরম্যান। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, হাতের লেখা একটু চেঞ্জ করা প্রয়োজন, আমি মুছে ঠিক করে লিখছি। তো এরকম ভাবে একটু হাতের লেখা তাড়াহুড়ো করলে একটু খারাপ হয়ে যায়।
স্যার এটাই তো ম্যাগনা কাটা না? কোনটা কোনটা এই কোনটা ফারুক স্যারের ফরমানকে ম্যাগনা কাটা বলে তো। ম্যাগনা কাটা কি? কে বলবে? এটা এটা সুদর্শনের বলা উচিত। সুদর্শন আমার কাছে অনেকদিন পড়ছো। ম্যাগনা কাটা কাকে বলে? ম্যাগনা কাটা কাকে বলে? বলো বলো, বলা উচিত, কিছু তো মনে করে বলো। ম্যাগনা কাটা কি? স্যার ওই ভারতীয় যে শিক্ষা ব্যবস্থার জন্য যে হচ্ছে একটা অর্থ বরাদ্দ করেছে। কোনটা? দেখো, ম্যাগনা কাটা জিনিসটা একটা জিনিস বলি, বিভিন্ন জিনিসকে ম্যাগনা কাটা বলা হয়। ম্যাগনা কাটা হচ্ছে রাজার ক্ষমতা খর্ব করার জন্য একটা ঐতিহাসিক দলিল, যেটা যেটা ইংল্যান্ডের রাজা 1415 সালে এই 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 চুক্তি করেছিল। কিন্তু এই ম্যাগনা কাটা, এই ওয়ার্ডটা, এই ম্যাগনা কাটার ব্যাপারটা, এটা কিন্তু ওই সময় প্রথম ইন্ট্রোডিউস করা হয়। এই ম্যাগনা কাটা কিন্তু মানে ভারতের বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে বারবার ম্যাগনা কাটার ব্যাপারটা আসে। তার মধ্যে যেটা শিক্ষার কথা বললে, যেটা হচ্ছে আমরা সুপ্রিম কোর্ট যখন তৈরি হচ্ছে ওই ব্যাপারটাও দেখব। আবার 1940 সালে যে লাহোর প্রস্তাব হয়, সেই সময় যে ছ দফা ব্যাপার একটা কি বলবো, ছ দফা যে দাবি ওঠে, যেটা এখনো বাংলাদেশে ছ দফা দিবস হিসেবে পালন করা হয়, সেটাও কিন্তু ম্যাগনা কাটা নামে পরিচিত। তবে ফারুকসিয়ান ফরম্যানের ক্ষেত্রে ম্যাগনা কাটা কথাটা যায় না। এখানে এটা একটা জাস্ট অনুমতির ব্যাপার ছিল। জাস্ট অনুমতিতে কি তিনটে জায়গার কথা বলা হচ্ছে: বিহার, বাংলা, উড়িষ্যায় মানে বিনা শুল্কে বাণিজ্য। ওকে, নোট ডাউন করে নাও যে বিহার, বাংলা, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার। হচ্ছে, ভালো করে দেখো, লেখা হলো হয়েছে। দেখো, মোটামুটি আমরা যেগুলো শুরু করেছিলাম সেইগুলো একটা পরপর আমি নোট ডাউন করলাম। লাস্ট একটা ইনফরমেশন দেওয়ার আছে, যদিও এটা আগের পেজে জায়গা রয়েছে, আমি একটা নোট ডাউন করিয়ে দিচ্ছি। এটা একটা এনটিপিসি শিফটে কোশ্চেন এসেছিল যে বোম্বে যুদ্ধে কাকে হারিয়েছিল কে? কে বলবে বোম্বে যুদ্ধে কে কাকে হারিয়েছিল? বলো বলো বলো, বলা উচিত, একটু লেখালাম। পর্তুগিজদের হারিয়েছিল ইংরেজরা। পর্তুগিজদের হারিয়েছিল। হ্যাঁ, ওই সময় যখন আমরা দেখতে পাচ্ছি যে বোম্বে দখল এলো, পরবর্তী ক্ষেত্রে যেটা পর্তুগিজের ক্ষেত্রে বলছিলাম, যে 1661 সালে যখন যৌতুক হিসেবে বোম্বাইটা পেয়ে গেল সম্পূর্ণভাবে, তখন তো একটা বোম্বাইয়ের গভর্নর নিয়োগ করার দরকার ছিল। জাস্ট লিখে নাও, ইংরেজদের প্রথম, একটা ছোট টপিক হেডিং করো, ইংরেজদের প্রথম বোম্বের গভর্নর। নাম তোমাদের জিজ্ঞেস করছি না, কেন এটা কঠিন নাম, আর কঠিন অ্যাজ ওয়েল এস আনকমন টপিক। লিখে রাখো, জেরাল্ড আগুয়ার। এটা এনটিপিসি লেভেল 2 তে কোশ্চেনটা এসেছিল। জেরাল্ড আগুয়ার, উনি 1669 সালে গভর্নর হিসাবে নিয়োজিত হয়। জেরাল্ড আগুয়ার, বা অনেক বইতে অনগারও আছে, অনগার, কিন্তু যেহেতু এনটিপিসিতে অপশানে আগুয়ার ছিল, আমি আগুয়ার লেখালাম। তোমরা অনগার লিখতে পারো, ও দন্তেন্য গোয়াখাটা ল লেখা হয়েছে। তাহলে দেখো, আজকে আমি মোটামুটি আর বেশি টপিকটা স্যার? করতে পারলাম না। হ্যাঁ, বলো বলো বলো। সালটা 1669। 1669 হয়েছে। দেখো, আজকে আর আমি বেশি টপিক এগোতে পারলাম না। পর্তুগিজ শেষ করলাম, পর্তুগিজের সঙ্গে ইংরেজ শেষ করলাম, দুটোই মোটামুটি বড় ছিল। পরবর্তী ক্ষেত্রে তা এই রোববার মক টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্লাসও নেব। মক টেস্টের সিলেবাসটা আজকে রাত্রিবেলাই তোমাদের বলে দিচ্ছি। শুধু মক টেস্ট নেবো লসাগু গসাগু টপিকের ওপর। লসাগু গসাগু টপিকটাই হবে এই চ্যাপ্টারের মক টেস্টে, এই সপ্তাহের মক টেস্টের সিলেবাস। শুধু লসাগু গসাগু পারা যাবে তো? একটা প্র্যাকটিস সেট দিয়েছি, রেডি করো। আর একটা প্র্যাকটিস সেট আজকে রাত্রিবেলা দেবো, দুটো মিলিয়ে ভালো করে রেডি করো। শুধুমাত্র লসাগু গসাগুর ওপর 20টা কোশ্চেন এই সপ্তাহের মক টেস্টের সিলেবাস। তাই রোববার একটা যদি ক্লাস আমি নিতে পারি, তাহলে রোববার দিন টপিক পরপর শুরু হবে। এরপরে হবে ডাচ বা ওলন্দাজ, ডাচের পর হচ্ছে দিনেমার, তারপরে ফরাসি। তিনটে টপিক করিয়ে দিলে তারপরেই আমরা যুদ্ধগুলো আলোচনা করব।
যুদ্ধ বলতে ইঙ্গো ফরাসি যুদ্ধ 3টে। তারপরেও মনে পড়লো যে শুধুমাত্র ইঙ্গো ফরাসি যুদ্ধ নয়, ইংরেজরা নিজের যে অধিকার বা নিজের যে ব্যবসায়িক বা একটা প্রশাসনিক ক্ষমতা বিস্তার করার জন্য শুধু যে ফরাসিদের সঙ্গে যুদ্ধ করে তা নয়, বৈদেশিক শক্তিদের সঙ্গেও কিন্তু যুদ্ধ হয়। তাহলে বৈদেশিক শক্তিদের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে তার মধ্যে কি কি রয়েছে? নেপালের সঙ্গে যুদ্ধ হয়, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, ব্রহ্মদেশের সঙ্গে যুদ্ধ হয়। 8খানা যুদ্ধ সাল একটু আমরা করে রাখবো। ইঙ্গো নেপাল যুদ্ধ, ইঙ্গো আফগান যুদ্ধ, ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ, এগুলো কিন্তু আমরা পরপর পরপর করে রাখবো। হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, আর একটা জিনিস আমার জানার প্রয়োজন, মানে বলার প্রয়োজন, এটা আমার মিস করে গেছি। এই যে সালটা দুটো লেখালাম না, এর মাঝে আরো দুটো ছোট ছোট নাম লিখে রাখো। আমি পয়েন্ট ছাড়তে চাইছি না। এই যে এখানে প্রত্যেকে স্ক্রিন দেখো, 1639 বললাম তো মাদ্রাজ, তারপরে একটা লাফিয়ে চলে এলাম কলকাতার দিকে। মাঝখানে কি আর কোথাও স্থাপন করেনি? করেছে। বাংলায় যদি কোশ্চেন আসে বাংলায় কত সালে স্থাপন হয়েছে বা কি ব্যাপার, তাহলে কোন সালে মানে কার কথা বলবো? সুতানুটি নয় কিন্তু। সেই কারণে দুটো টপিক আমি লিখে রাখছি, একটা নোট ডাউন করো। 1633 সাল, জাস্ট এই 13র পরে লিখে রাখো হরিহরপুর বাণিজ্য কুটির নির্মাণ করা হয়েছিল, হরিহরপুর। আর সেকেন্ড নোট ডাউন করবে, এই সালটা বেশি গুরুত্বপূর্ণ, যে 1651 সাল, 1651 সালে হুগলিতে, হুগলিতে। তার আগে ভেবে দেখো কত সালে তাড়ানো হয়ে গেছে পর্তুগিজদের? কত সালে পর্তুগিজ তাড়িয়ে দিয়েছি? 31 সালে। 31 সালে তাড়িয়ে দেওয়ার পরে এই 51 সালে বাংলায় প্রথম কিন্তু ইংরেজরা থাবা বলবো না, বাণিজ্য কুটির নির্মাণ করে হুগলিতে। এই দুটো সাল একটু লিখে রাখো, আমার খেয়াল ছিল না। কারণ 1690 এর পূর্বে যদি কখনো কোশ্চেন আসে যে প্রথম বাংলায় কোথায় বাণিজ্য কুটির নির্মাণ করেন, অ্যান্সার হবে কিন্তু হুগলি। সাল কত? 1651। স্যার ওই 1633 বাংলার হরিহরপুরে, তাহলে ওটা না কি? না, বাংলা হরিহরপুর বলিনি তো। কোথায় বললাম বাংলার হরিহরপুর? হরিহরপুর বর্তমানে হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ও ঠিক আছে, চল চল, লেখা হয়েছে প্রত্যেকের। দেখো, এই হলো আজকের আমার টপিক। পরের দিন আর 3টে ইউরোপীয় শক্তি বাকি থাকলো, ওলন্দাজ, দিনেমার, ফরাসি, তারপরে যুদ্ধ। এই যুদ্ধ মোটামুটি 11খানা যুদ্ধ আছে, পরপর বলে দিলে এই টপিকটা কমপ্লিট। ওকে, ভালো করে দেখে নাও, আধুনিক শুরু করেছি, পরপর পরপর এগিয়ে যাব। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এতটাই। ভালো করে নোট ডাউন করে নিও।